নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ মুখার্জিকে। বিশ্বজিৎ দাকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। নমস্কার। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনায় যাব, আমি বিশ্বজিৎ দার কাছ থেকে জানতে চাইব যে এসআইআর এর প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী ইআরও যারা রয়েছেন তারাই ফাইনাল সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা নয়। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সহায়তাই করবেন, এই বিষয় সম্পর্কে সুপ্রিম কোর্টও বলেছেন। ফলে ইআরও যারা রয়েছেন, যারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন, সেখানে মমতা ব্যানার্জি আর ইআরও একটা শেষ খেলায় বাজিমাত করে দিতে পারেন, এরকম একটা কথা কিন্তু গোটা রাজ্যের রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন। আমরা সে বিষয় সম্পর্কেই তোমার কাছে জানতে চাইব যে কোন কোন ফাঁক বলে ঠিক ইআরওরা চলে যেতে পারে। যদিও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে এই ইআরও যারা রয়েছেন, বিশেষ করে ইআরও, তারা WBCS অফিসার, অর্থাৎ রাজ্য সরকারেরই কর্মচারী তারা। ফলে তাদেরকে তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি প্রভাবিত করে তাদেরকে দিয়ে অনৈতিকভাবে এসআইআর প্রক্রিয়াতে কিছু কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু আমি এই ইআরওদের ব্যাপারে আমার যেটা মনে হয়, তাদের এই বিষয় সম্পর্কে খুবই সতর্ক থাকা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। যদিও আমরা তাদেরকে দিয়ে ঠিক কোন কোন জায়গায় মমতা ব্যানার্জি খেলতে পারেন আমরা সে বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে জানবো। তবু আমি বলবো, ইআরওরা যদি কোনো অনৈতিক পথ বেছে নেন, যদি সেটা ধরা পড়ে, জানবেন রাজ্যের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। ফলে যদি শুভেন্দু অধিকারী সেই বিষয়টা ধরতে পারে, তাহলে এই ইআরওদের সেই ত্রুটি যদি প্রমাণিত হয়, আর সেই ত্রুটি যদি ইচ্ছাকৃত ত্রুটি হয়, তাহলে এদের যে বাকি চাকরি জীবন সেটা একটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, একটা বিষময় হয়ে উঠতে পারে, ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে পারেন। তখন কিন্তু তৃণমূল কংগ্রেস দল হিসেবে কিংবা মমতা ব্যানার্জি আপনার পাশে থাকবে না। এটা ইআরওরা ভালো করে পরিষ্কারভাবে এটা জেনে রাখাই ভালো। আইনের ফাঁক গলে ইআরওদের দিয়ে মমতা ব্যানার্জি ঠিক কী কাজ করাতে পারে, আমি বিশ্ববিদ্যালয়ের কাছে এই বিষয়ে জানতে চাইব। প্রথমে মোটামুটি 85% অলরেডি হিয়ারিং হয়ে গেছে সব। ফলে আর কয়েকটা 4টে ডিস্ট্রিক্ট এখন বাকি রয়েছে। এই 4টে শেষ বেলায় এসে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ইআরও এবং এই ইআরওদের উপরে ন্যস্ত করেছে, তারাই সোল অথরিটি, তারাই এগুলোকে হিয়ারিংয়ে, ফাইনাল হিয়ারিংয়ে কাকে লিস্টেড করবে, তাকে ডিলিট করবে, এগুলো তাদের উপরে ন্যস্ত রয়েছে। এখন প্রশ্ন হলো যে যেখানে 80 থেকে 85% হয়ে গেল, তাহলে কি কি অপশন আর থাকতে পারে? প্রথম অপশন যেটা হবে ফর্ম নাম্বার 6। আচ্ছা, এই ফর্ম নাম্বার 6-এ তুমি দেখবে যে যখন ধরো আফটার ফাইনাল লিস্ট বেরোবার পর, এসআইআর বেরোবার পর, তখন নতুন করে যে ফর্ম 6 যে অ্যাপ্লাই করা হবে মানে নতুন ভোটারদের, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যে SC ST বা ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু তারা তখন নজরদারি, তারা সেগুলোকে দেখবে হালকাভাবে নেবে। যদি সেখানে শাসক মদতপুষ্ট যদি কোনো ভোটার হয়ে থাকে, তাদেরকে ইজিলি পাস করে দেওয়ার জন্য কিন্তু তাদের উপর একটা চাপ থাকবে। মানে তুমি বলছো ফর্ম 6 যেটা থাকবে, সেই ফর্ম 6-এ যাদের নতুন করে যারা অ্যাপ্লাই করছে, যাদের ধরো এখান থেকে বাদ হয়ে গেছে তাদেরকেই আবার নতুন করে অ্যাপ্লাই করিয়ে দেওয়া হলো। এবং সেই অ্যাপ্লিকেশনের সময় SC ST ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও সুপ্রিম কোর্টের কিন্তু একটা কড়া নির্দেশ রয়েছে যে আজকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিলাম আর সেটা নিয়ে গিয়ে হাজির হয়ে গেলে সেটা হলো না। কিন্তু যদি ইআরওরা সেই সময় দাঁড়িয়ে এইগুলোকে পাস করিয়ে দেয়, একটু মানে নজর করলো না, আমি একটু দেখতে পেলাম না, এইরকম ভঙ্গিতে এই বিষয়গুলোকে পাস করিয়ে জেনারেল হিয়ারিং এটা করিয়ে দিতে পারে, এই সম্ভাবনা আছে। অর্থাৎ যাদের নাম বাদ গেল তাদেরকে আবার ফর্ম 6 ফিল আপ করে তাদের নাম তুলিয়ে দেওয়া হলো, এই চালাকিটা হতে পারে। সেক্ষেত্রে ইআরওদের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও নজর থাকবে। সেকেন্ড হচ্ছে এই যে ফর্ম নাম্বার 7, যে ফর্ম নাম্বার 7-এ তুমি দেখেছো সেখানে গাদা যেখানে ফর্ম নাম্বার 7টা কি, যে ডিলিশন মানে ডেড ভোটার্স বা ধর অ্যাবসেন্টি ভোটার্স, তাদেরকে ডিলিট করা ভোটার লিস্ট থেকে, সেখানে গাদা ফর্ম আমরা অনেক পুড়িয়ে দিয়েছি, আমরা দেখেছি ফর্ম নাম্বার 7 গাদা, এখনো সেগুলো পড়ে আছে, এখনো সেগুলো অনেক জায়গায় সেই বান্ডিল সব পড়ে আছে, সেগুলো এখনো ঠিক হয়নি, এখনো সেগুলোকে ঠিক রেগুলারাইজ করা হয়নি। এইটা যেমন একটা দিক আছে। আরেকটা হচ্ছে ফর্ম নাম্বার 8, এইখানে একটা মজার ব্যাপার আছে। আচ্ছা, এই ফর্ম নাম্বার 8টা হচ্ছে
যাতে তোমার ফর্ম নাম্বারের দুটো দিক আছে, একটা হচ্ছে নেম কারেকশন, ভুলভ্রান্তি হলে নেম কারেকশন করবে, আরেকটা হচ্ছে শিফটিং ভোটার্স। আচ্ছা, এই যে শিফটিং ভোটার্স, যে তারা ধরো, আমি ধরো নয়ডাতে ছিলাম, আমি দিল্লিতে ছিলাম, এখন আমি কলকাতায় এসে গেছি বা পশ্চিমবঙ্গে এসে গেছি, ফলে আমার সেখানে নাম ছিল যে শিফটিং ভোটার্স যারা হবে, সেখানে কিন্তু তাদেরকে সাপ্রেস করে রাখা হচ্ছে। কারণ তাদের ধারণা, শাসক দলের ধারণা যে এই শিফটিং ভোটার্সের ম্যাক্সিমাম অবাঙালি। তাহলে পশ্চিমবঙ্গের বা কলকাতার যদি তুমি জায়গা ধরো, নিউ টাউন বা এইসব জায়গা রাজারহাটে ধরো, তুমি দেখবে সেখানে যে হাই রাইজ বিল্ডিং যেগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম অবাঙালি। ফলে তাদের ধারণা হচ্ছে এই সব অবাঙালিরা কিন্তু তাদের ভোট দেবে না, ফলে তাদেরকে চেপে রাখার কিন্তু একটা ভবিষ্যতে একটা ষড়যন্ত্র হলেও হতে পারে, এটা আশঙ্কা প্রকাশ করছে। কিন্তু ফলে আমরা যেটা বুঝতে পারছি, ফর্ম 6-এ সেখানে যাদের নাম বাদ যাবে তাদেরকে ঢুকিয়ে দেওয়া, ফর্ম 8-7-এ যেটা ডিলিশন, সেই ডিলিশনটা এখনো রেগুলারাইজ হয়নি, সেখানে একটা কোনো অনৈতিকভাবে এই ডিলিশন প্রক্রিয়াটাতে গুলিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। আর ফর্ম 8-এ যেটাতে কারেকশন আছে আর শিফটিং আছে, মানে আমি এরকম চিনি, তুমি রাজারহাট নিউ টাউনের কথা বলছিলেন, তারা দুবাইতে থাকে, কিন্তু তার এবছর চাকরি জীবন শেষ, সে এবারে এখানে ভোটার লিস্টে সে চলে আসছে, এখানকারই যে নাগরিক, সে ওখানকার নাগরিকত্ব নেয়নি, সেখানে তার বাড়িও আছে, ফলে সে যে এখানে আসছে, তার ভোটার লিস্টে নাম তোলা, এই যে শিফটিং, এই বিষয়টাতে নিয়ে তোমার মনে হচ্ছে, এটা মমতা ব্যানার্জি মনে করছেন হাই রাইজ ভোটার কিংবা অবাঙালি ভোটাররা তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, এইখানে ভোটার যাতে ঠিকঠাকভাবে নামটা না ওঠে অন্তত এবারের বিধানসভায়, সেটাকে খানিকটাকে আড়াল করে রাখা, চেপে দেওয়া, এই চেষ্টা করতে পারে। অর্থাৎ ফর্ম 6, 7, 8 এই তিনটে ফর্মে লাস্ট বেলায় খেলে বাজিমাত করার চেষ্টা বাজিমাত করতে পারে মমতা ব্যানার্জি। ফলে আর কোনো কি পসিবিলিটিস আছে এই তিনটে বাদ দিয়ে? আর অন্য কোনো? দেখো, ম্যাক্সিমাম হিয়ারিং হয়ে গেছে, আচ্ছা, ফলে এখন 15%, মানে যেখানে মানুষ বা রাজনৈতিক দলগুলো বা লিডাররা, নেতারা যেখানে বলছিল যে সেখানে 1 কোটির ওপরে যাওয়া, মানে নাম ধরো বাদ যাওয়া সব যাবে, সেখানে সে যতটা লাস্ট বেলায় এসে, শেষ বেলায় এসে যতটা সেটাকে মেকআপ করতে পারে, এটাই তৃণমূল কংগ্রেস মমতার টার্গেট। এই 3টে ফর্মকে সে টার্গেট করে রেখেছে এখন, এবং ভবিষ্যতে দেখবে যখন সব হিয়ারিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, 7 দিন বোধহয় বাড়িয়েছে, 14 তারিখ অব্দি করেছে, 14 পরে 7, 14 তারিখ পর্যন্ত ছিল, 7 দিন বাড়ানো হয়েছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট 7 দিন বাড়িয়েছে। তারপরে যে জেনারেল হিয়ারিং হবে, তখন কিন্তু ইসিআই কিন্তু নজর সেরকম থাকবে না, কারণ পর্যবেক্ষকরা থাকবে না। হ্যাঁ, এই জেনারেল হিয়ারিং এ গিয়ে কিন্তু এই আসল খেলাটা খেলবে। ফলে জেনারেল হিয়ারিংটা কিন্তু খুব মারাত্মক। এইখানে যদি নজরদারির অভাব হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি খেলে দিয়ে বেরিয়ে যাবে। ফলে আপনি যতই ভোটার লিস্ট স্বচ্ছ করার চেষ্টা করুন না কেন, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্মকে ব্যবহার করে মমতা ব্যানার্জি আবার কিছু ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, সেই চেষ্টায় তারা রয়েছে। ফলে শেষ পর্যন্ত এসআইআর এর কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। বিশ্বজিৎদার, আমি বিশ্বজিৎদার কাছ থেকে গোটা বিষয়টা জেনে নিলাম। এখন রাজ্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা যদি সক্রিয় থাকে, সতর্ক থাকে, তাহলে জেনারেল হিয়ারিং, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেনারেল হিয়ারিং এর সময় সেদিকে কিন্তু কড়া নজর রাখতে হবে। না নজর রাখলে কিন্তু আবার সেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা চাইছে সেটাই শেষ পর্যন্ত হয়ে যাবে। লোক দেখানো কিছু এসআইআরে কিছু লোকের নাম বাদ পড়তে হবে, কিছু ভোটার বাদ যাবে, কিন্তু আসল যে টার্গেট সেই টার্গেট কিন্তু ফুলফিল হবে না। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। নিউজ নয়া ভারতের পর্দায় আমি এবং বিশ্বজিৎ দা আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের নিউজগুলোকে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভালো থাকবেন।